নমস্কার, আপনারা দেখছেন দুটোর দুনিয়া আর এই দুটোর দুনিয়া নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর না রাখলেই নয়। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এবং তার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু প্রভাব পড়তে শুরু করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি দেখা দিয়েছে সকাল থেকে। এবং এই মুহূর্তে রেমাল ঠিক কোন জায়গায় অবস্থান করছে এবং ঠিক কি পরিস্থিতি রয়েছে এবং এই রেমালের ফলে ঠিক কোন কোন জায়গায় প্রভাব পড়তে পারে এবং কতটা প্রভাব পড়তে পারে সেই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব, কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি, এই যে অত্যাধিক জ্বালা পোড়া গরম চলছিল বেশ কয়েকদিন ধরে, তার দাপট আপাতত নেই বললেই চলে। ঘূর্ণিঝড় রেমালের আগমন জানান দিয়েছে রবিবার সকাল থেকে কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। বেলা যত গড়চ্ছে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝোড়ো হাওয়ার পরিমাণ। ইতিমধ্যে শনিবার সন্ধ্যায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার পোশাকি নাম রেমাল। আরবি শব্দ রেমল শব্দের অর্থ হচ্ছে বালি, সেখান থেকেই এর নামকরণ করেছে ওমান। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার সকাল থেকেই রবিবার 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে। সমুদ্রে জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবনবাসী, যেমনটা জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে, এই রেমালের প্রভাবে মূলত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, যার জেরে কিন্তু প্রভাব পড়তে পারে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং পাশাপাশি এই উপকূলবর্তী এলাকার পাশাপাশি বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এবং প্রবল ঝড় হতে পারে এবং বৃষ্টি হতে পারে। এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখো প্রসেনজিৎ, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে। ইতিমধ্যেই কিন্তু শক্তি সঞ্চয় করে একদম ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে, হাওড়ার ঠিক কি ছবিটা দেখতে পাচ্ছ জানো আমাদের? দেখো সুপর্ণা, তোমাকে আমি বলে রাখবো, রেমালের যে ঘূর্ণিঝড় যে শক্তি অর্জন করে যেভাবে বাংলার দিকে ধেয়ে আসে বা উপকূলীবর্তী যেখানে এলাকাগুলিতে যেভাবে আছড়ে পড়বে, তার পাশাপাশি হাওড়াটাও কম নয়। সেখানে প্রথমত শ্যামপুর, গাদিয়ারা এবং তার পাশাপাশি উলুবেড়িয়া সহ একাধিক জায়গায় তা কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, তারা কিন্তু সতর্কবার্তা, মাইকিং এর প্রচার সহ একাধিক তাদের যে কর্মসূচি সেগুলো কিন্তু রীতিমতন তারা সতর্ক করে যাচ্ছে। এর পাশাপাশি তোমাকে আমি বলে রাখবো যে রেমালের যে ঘূর্ণিবর্ত যেটা ঘোরালো হচ্ছে, যে এত ঘূর্ণিবর্ত হচ্ছে, তা কিন্তু শক্তি অর্জন করছে এবং শক্তি অর্জন করে তা কিন্তু হাওড়া সহ একাধিক জায়গায় তা কিন্তু আছড়ে পড়তে পারে। এমনটা আবহাওয়া দপ্তর থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই রেমালের জেরে সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম যারা গঙ্গা পরবর্তী এলাকায় থাকেন তাদেরকে কিন্তু যথারীতিভাবে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে বেশ কিছু জায়গায় তাদেরকে স্থান পরিবর্তন করে কোথাও ক্যাম্পিং করে সেখানে কিন্তু তাদেরকে রাখা হচ্ছে। এর মধ্যে কিন্তু একাধিক জায়গায় যেরকম সতর্কবার্তা হুগলি নদী জলপথের তরফ থেকে যেভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে, তার পাশাপাশি হাওড়াতে কিন্তু একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেই কন্ট্রোল রুমের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু তাদেরকে সেখান থেকে নজরদারি করা হচ্ছে, যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। হাওড়াতে কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কন্ট্রোল রুমের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু খবর পৌঁছে যাওয়ার জন্য, যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেই যাতে দ্রুততার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম বা হাওড়া কর্পোরেশনের আধিকারিকরা সেখানে পৌঁছে যেতে পারে এবং সেই কন্ট্রোল রুমের একটি নাম্বার তারা সংগ্রহ করে রেখেছেন এবং সেই নাম্বার সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই নম্বরের মাধ্যমে প্রত্যেকটা মানুষ যাতে সতর্ক থাকে গঙ্গা পরবর্তী এলাকাগুলোতে, সেখানে সমস্ত জায়গায় সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে করে কোনো জায়গায় যেরকম এই যে গঙ্গার ধারে যেভাবে জেটিগুলোকে সংরক্ষণ করে রাখা হচ্ছে এবং শ্যামপুর, উদয়নারায়ণপুর
সহ একাধিক জায়গায় যে জায়গাগুলোর গঙ্গা পূর্ববর্তী এলাকাগুলো সেইগুলোকে যারা গঙ্গার ধারে বসবাস করে তাদেরকে অন্যত্র করিয়ে নিয়ে যাওয়া এবং সেখানে মাইকিং এ প্রচার করা এবং তার পাশাপাশি এই যে কর্মসূচি গুলো করছে ডিজাস্টার ম্যানেজমেন্টে, তার পাশাপাশি তোমাকে আর একটা জিনিস বলে রাখবো সুবর্ণা, আমি রয়েছে হাওড়া স্টেশন এবং দক্ষিণ পূর্ব রেলের কিন্তু একাধিক ট্রেন তারা বাতিল করেছে এবং তার সঙ্গে দীঘা কান্ডারি এক্সপ্রেস পুরী যে মূলত ছাড়া হয় সাপ্তাহিক যে পুরী ট্রেন, সেই ট্রেন বাতিল করা হয়েছে এবং কোন রকম ভাবে মানুষ যাতে কোন রকমের দুর্যোগের কবলে যাতে না পড়ে সেই রকম ব্যবস্থা কিন্তু যথারীতি দক্ষিণ পূর্ব রেলের একেবারে প্রসেনজিৎ, দেখো আরো একটা বিষয় জানার চেষ্টা করব। সকাল থেকে এই রেমালের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে জেলায় জেলায়। হাওড়াতে ঠিক সকাল থেকে বৃষ্টি বা ঝড়ের পরিমাণ ঠিক কতটা রয়েছে? দেখো আমি আমার পিছনটায় তুমি বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু তোমাকে দেখাচ্ছি যে মুষল ধরে বৃষ্টি হচ্ছে এবং সেই ঝোড়ো হাওয়া কিন্তু যথারীতি বইছে এবং বৃষ্টি তুমি দেখতে পাচ্ছ যে গঙ্গার বক্ষে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে সমস্ত কিছু কিন্তু বৃষ্টি যথারীতি মতন হচ্ছে এবং সে যে হাওয়া, সেই ঝোড়ো হাওয়া কিন্তু দমকা একটা হাওয়া আসছে মাঝে মাঝে এবং সেই দমকার হাওয়ার সাথে সাথে তারা ঘনীভূত হচ্ছে এবং সেই দমকার হাওয়াটা যে প্রেসার, সেই প্রেসার না থাকলেও কিন্তু বৃষ্টি যথারীতি মতন যে নিম্নচাপের যে চেহারা সেটা কিন্তু যথারীতি মতন ধারণ করেছে। একেবারে প্রসেনজিৎ, আরো একটা বিষয় জানার চেষ্টা করব। এই ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে ঠিক কোন জায়গায় অবস্থান করছে এবং কটা নাগাদ আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে? দেখো হাওড়াতে যেটা সম্ভবত যেটা জানা যাচ্ছিল যে রেমালের যে চেহারা, সেই চেহারা কিন্তু যথারীতি মতন আছড়ে পড়তে পারে রাত 2টো থেকে 2:30টার মধ্যে, এরকমটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং বেশ কিছু জায়গায় যেগুলো যে সতর্ক বার্তা জারি করা হয়েছে সেই জায়গাগুলোতে মূলত আছড়ে পড়া, যেখানে যেরকম জানা যাচ্ছে যে সুন্দরবন সহ লাগোয়া একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে বিশেষত নজরদারি নেওয়া হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে করে এই হাওড়া সহ যে পরবর্তী কলকাতা অভিমুখে রয়েছে সেখানেও যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেই রকম কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এবং সহ একাধিক মানুষ তারা কিন্তু দুর্যোগের কবলে যাতে না পড়ে সেই সিকিউরিটির ব্যবস্থাও কিন্তু নিচ্ছে প্রশাসন এবং সেখানে বিশেষত জানা যাচ্ছে যে এই যে নদী হুগলি নদী জায়গাগুলোতে যারা যারা গঙ্গা নদীর পারে যারা বসবাস করে, এই যে সতর্কবার্তা আছড়ে পড়ার যে টাইমটা হচ্ছে 8টা থেকে 9টা এরকম সময় দেওয়া বাধা হচ্ছে, কিন্তু সেই সময় গভীর রাতেও হতে পারে এরকমটাও কিন্তু জানানো হচ্ছে। তাদের সমস্ত মানুষের একটা যে আক্ষেপ, যেটা এই যে ঘূর্ণিঝড় যদি ভেঙে আছড়ে পড়ে তাতে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারে। রাতে হলে পরে দিনের আলোয় যদি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তাতে করে মানুষের দিনের চোখে একটা দেখতে পাওয়া যায়, কিন্তু রাতের অন্ধকারে যদি এই ঘূর্ণিঝড় প্রবাহিত হয় তাতে করে কিন্তু একটা মানুষের দুর্যোগের কবল আরো ঘনীভূত হতে পারে। বেশ, যেমনটা তুমি বললে যে যদি রাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কতটা কি হবে বা তার পরিপ্রেক্ষিতে কতটা পদক্ষেপ নেওয়া যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। দেখো তুমি হয়তো জানো যে 1 জুন রয়েছে শেষ দফার নির্বাচন এবং সেই নির্বাচন রয়েছে কলকাতার বেশ কয়েকটি কেন্দ্রে এবং পাশাপাশি বসিরহাট কেন্দ্রে বা দক্ষিণ 24 পরগনা আরো বেশ কয়েকটি কেন্দ্রে রয়েছে। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি নির্বাচনের এই প্রাককালে হেভিওয়েট নেতা নেত্রীরা তারা কিন্তু ভোট প্রচার করছে এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে কি তাদের যে সমস্ত প্রচার পর্ব বা সভা ছিল সেগুলি কি বাতিল হয়ে গিয়েছে বা তারা কি ঠিক কি পদক্ষেপ নিচ্ছে এই ঘূর্ণিঝড়ের জন্য? দেখো একেবারে ভোট তো নির্বাচনী প্রচার, নির্বাচনের নির্ঘণ্ট তো বেজেই গেছে, 6ষ্ঠ দফার নির্বাচন হয়ে গেছে আর হয়তো 7ম দফা নির্বাচন বাকি রয়েছে এবং সেই 7ম দফা নির্বাচনে যথারীতি মতন যারা ক্যান্ডিডেট থাকেন তারা কিন্তু তারা কর্মসূচি কিন্তু পালন করছে এবং এই রেমালের পরিবর্তে সময়ের জন্য যে কি প্রভাব পড়তে পারে সেটা কিন্তু একটা জায়গায় সেখানে কিন্তু বেশ কিছু মানুষ তারা কিন্তু যেরকম ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গা রয়েছে, উত্তর 24 পরগনা সহ একাধিক জায়গাগুলো রয়েছে, এই যে গঙ্গা নদীর ধারে পরবর্তী এলাকাগুলো যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে মূলত মানুষের একটা
যে বাঁধন, যেখান থেকে যে ঘূর্ণিঝড় রেমাল যে প্রভাবিত হবে, সেখানে কিন্তু একটা মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে। তার ক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল যারা রাজনৈতিক যারা দলের কর্মী সমর্থকেরা যারা থাকেন, তারা কিন্তু যথারীতি মতন সেই দিকেও নজর দেওয়া হচ্ছে। তবে প্রশাসনিক তরফ থেকে যেভাবে প্রশাসন নজর দিয়েছে, তার ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে এই রিমালের কবলে যদিও কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো কিন্তু যথারীতি মতন প্রশাসনের নজর দেওয়া উচিত, বা যে কোনো পলিটিক্যাল যারা থাকেন তারাও কিন্তু সেই ক্ষেত্রে তারাও কিন্তু নজর দেওয়া উচিত, যাতে কোনো রকম মানুষের ক্ষতি বা কোনো রকম মানুষের যদি ক্ষয়ক্ষতি হয়, সেইগুলোর উপরও নজর রাখা দরকার। কারণ যেটা হচ্ছে যে এই রেমালের কবলে, এই ঘূর্ণিঝড়ে যেরকম ইয়াস গেছে, আমপান গেছে, এবং তার পাশাপাশি বড় বড় ঘূর্ণিঝড় চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষের, আমপানের সময় প্রচুর মানুষের ক্ষতি হয়েছিল, বুলবুলের সময় প্রচুর মানুষের ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিগুলো যথারীতি মতনই কিন্তু মানুষ সেগুলোকে আমফানে যেভাবে ক্ষতি হয়েছিল, বুলবুলের সময় যেভাবে ক্ষতি হয়েছিল, আইলার সময় যেভাবে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিটা দেখেই কিন্তু রাজনৈতিক দলের মানুষরা তারা কিন্তু যথারীতি মতন সের ওপর নজরদারি রাখছে, এবং প্রশাসন তো সক্রিয়তার সঙ্গে আগে ভাগেই সেই প্রিপারেশন নিয়েছে, যাতে করে কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, সেই কারণে যথারীতি মতন তাদেরকে অন্য স্থানে স্থানান্তরিত করা হচ্ছে, বা সামনে যেভাবে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে ভোট প্রক্রিয়া যাতে না ব্যাঘাত ঘটে, সেটার দিকেও কিন্তু নজর রাখছে প্রশাসন এবং রাজনৈতিক দলেরা। বেশ, আমাদের সঙ্গে থাকো প্রসেনজিৎ, তোমার কাছে আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যেমনটা জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই কিন্তু আছড়ে পড়বে, এবং যে পরিস্থিতি যত সময় এগাচ্ছে ততই কিন্তু বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, এবং তার প্রভাব পড়ছে কিন্তু বেশ কয়েকটি জেলায়। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সিরাজুল, দেখো, আমরা যেমনটা দেখেছিলাম যে গতবারে আমফান বা ইয়াস, তার প্রভাব কিন্তু বেশ পড়েছিল সুন্দরবনে, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এই যে রেমাল, সেই রেমালের প্রভাব কতটা পড়তে পারে, বা প্রশাসন ঠিক কতটা তৎপর রয়েছে? দেখো তো, জানি রাখি 2011 সালে কিন্তু যে আয়লা ঝড় হয়েছিল, এবং 2020 সালে যে আমফান ঝড় হয়েছিল, মাঝখানে কিন্তু বুলবুল, ইয়াস, একাধিক ঝড় কিন্তু সুন্দরবনের উপর দিয়ে বয়ে গেছে। সেই আতঙ্কের ছাপ কিন্তু এখনও সুন্দরবনের মানুষ কিন্তু ভুলতে পারেনি, সেই আতঙ্ক কিন্তু এখনও পর্যন্ত সুন্দরবনের মানুষের মনে কিন্তু গেঁথে রয়েছে। তার মধ্যে দেখো রেমাল, এই রেমাল আসছে আজ মধ্যরাতে কিন্তু আছড়ে পড়বে, যেটা হাওয়া অবশ্য সূত্রে খবর, মধ্যরাতে কিন্তু আছড়ে পড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর দেখো, গতকাল রাত্রে থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়, পাশাপাশি কিন্তু ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে চলে, ইতিমধ্যে কম বেশি কিন্তু হাওয়া কিন্তু হয়ে যাচ্ছে, বেশ কয়েকটা হাওয়ার ধাক্কার গতিবেগটা কিন্তু মাঝে মধ্যে কিন্তু ভারী হচ্ছে। পাশে বেলা যত বাড়ছে তত কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা বাড়ছে, পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতিবেগও কিন্তু বেড়ে যাচ্ছে, এমনই কিন্তু ছবি দেখা যাচ্ছে কিন্তু সুন্দরবন থেকে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু দেখো, এনডিআরএফের টিম কলকাতা থেকে তারা কিন্তু সুন্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু 10 জন করে প্রতিনিধি, তারা কিন্তু একটা স্থলে স্থলে ভাগ ভাগ করে যাচ্ছেন নদীপথ দিয়ে, এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, এবং যারা প্রত্যন্ত সুন্দরবনের কাছে আছে, যাদের বাড়িঘর নড়বড়ে বা দুর্বল বাড়িঘর আছে, বা যেখানে জলোচ্ছ্বাস হতে পারে, ইতিমধ্যে দেখো সুন্দরবন বিস্তীর্ণ এলাকায় কিন্তু নদীমাতৃক এলাকা, যেখানে রায়মঙ্গল, কালিন্দী, ইছামতি, ডাসা, একাধিক নদীমাতৃক এলাকা সুন্দরবন জুড়ে, সেই নদীমাতৃক এলাকার জলোচ্ছ্বাস যেমন বাড়ছে, পাশাপাশি সেই জল বেড়ি যাতে ছাপিয়ে না আসতে পারে, তার জন্য কিন্তু এনডিআরএফের টিম, এবং পাশাপাশি এলাকার সাধারণ মানুষ এবং যেসব নেতা কর্মী সমর্থক যারা আছে বা গ্রামবাসী, তারা কিন্তু যারা দুর্বল জায়গা আছে তাদেরকে তুলে নিয়ে এসে কিন্তু পাশাপাশি বিভিন্ন জায়গায় যেসব আইলা সেন্টার যেখানে আছে, যেসব পাকা ঘর করা আছে আইলা সেন্টার, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, পাশাপাশি যেসব স্কুল ঘরগুলো আছে সেখানেও নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি দেখো, সুন্দরবনে বিভিন্ন জায়গায়, সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু মাইকিং প্রচার ইতিমধ্যে কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে, গতকাল থেকে কিন্তু মাইকিং প্রচার চলছে, পাশাপাশি আজ সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় কিন্তু মাইকিং প্রচার করতে দেখা গেছে, এবং এনডিআরএফ টিম কিন্তু তারা কিন্তু মাইকিং নিয়ে নদীবাঁধের ভেড়ি দিয়ে তারা কিন্তু যাচ্ছে এবং মাইকিং প্রচার করতে যাচ্ছেন, যে যারা ঝড়টা আসার আগে তারা যেন নিরাপদে আশ্রয়ে চলে যান, বাড়িঘর ছেড়ে তারা গুছিয়ে যেন নিরাপদে আশ্রয়ে থাকতে পারেন, তার কিন্তু বার্তা দিচ্ছেন। এনডিআরএফ
ইন্ডিয়া টিভির পক্ষ থেকে। পাশাপাশি দেখো সন্দেশখালী হেঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল তিনি কিন্তু বার্তা দিয়েছেন, তারা কিন্তু সে কিন্তু কোমর বেঁধে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন এবং দলবল নিয়ে গ্রামের বাসিন্দাদের নিয়ে সঙ্গে করে কিন্তু সাধারণ মানুষের পাশে যাচ্ছেন, তাদের কী সমস্যা বা অসুবিধা সমস্ত কিছু খতিয়ে দেখছেন। পাশাপাশি তিনি কিন্তু তাদের আশ্রয়ের জায়গা কিন্তু নির্ধারণ করছে। তাকে একাধিক স্কুলে কিন্তু ইতিমধ্যে কিন্তু যেহেতু বিদ্যুৎ ঝড় আসলে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে। দেখো সেই আইলা ঝড় কিন্তু এখনও মানুষ ভুলতে পারেনি, তার মধ্যে রেমালটাই কতটা যে আতঙ্ক ছড়াবে বা কতটা দাপিয়ে তার গতিবেগ কত থাকবে। দেখো হাওয়া অফিস সূত্রে যে খবর পাওয়া যাচ্ছিল 130 থেকে 135 কিলোমিটার গতিবেগ থাকতে পারে, সেই রকম যদি হয়ে থাকে তাহলে সুন্দর বলে কিন্তু মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে। তার পাশাপাশি দেখো গতিবেগ যদি হালকাভাবে কিছুটা কমে যায় তাহলে ক্ষতির পরিমাণ কিন্তু বেশ কিন্তু কমবে এমনটাই মনে করা হচ্ছে। দেখো সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো ভারী কখনো মাঝারি কখনো হালকাভাবে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। বেলা যত বাড়ছে হাওয়ার গতিবেগ বাড়ছে, পাশাপাশি বৃষ্টির সংখ্যাও বাড়ছে। দিশা, হ্যাঁ দেখো যেমনটা জানা যাচ্ছে যে 1 জুন কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে যেমনটা দেখা গিয়েছে পূর্ববর্তী নির্বাচনের ক্ষেত্রে, পূর্ববর্তী দফার ক্ষেত্রে দেখা গিয়েছে যে ভোটের আগেই কিন্তু ভোটের যে কর্মীরা তারা কিন্তু পৌঁছে গিয়েছে তাদের ভোট কেন্দ্রে এবং নিজেদের মতো করে তারা প্রিপারেশন নিয়েছে। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এখন এই যে রেমালের প্রভাবের কারণে কি কোথাও গিয়ে কি নির্বাচনে বা সপ্তম দফার যে নির্বাচন সেখানে কি কোনো রকম ভাবে ক্ষতি মানে কোনো রকম কি প্রভাবের সম্ভাবনা রয়েছে, প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে? দেখো কিন্তু গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী হাড়োয়াতে এসেছিলেন, তার কিন্তু আসার কথা ছিল বেলা 1টার সময়। তিনি কিন্তু যেহেতু প্রচণ্ড কলকাতা ঝড় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু হেলিপ্যাডে অপেক্ষা করছিলেন। মাসামাসি হাড়োয়াতে কিন্তু প্রচুর পরিমাণে লোক কিন্তু তারা তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু হাওয়ায় হাজির হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে দেখার যেমন পাশাপাশি দেখো সেই এলাকার মানুষ কিন্তু কিছুক্ষণ থাকার পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দেন ফোনের মাধ্যমে যে আমি এখান থেকে বার্তা দিচ্ছি, আপনারা ধৈর্য ধরে শুনুন এবং আজকে যদি আমি হাড়োয়াতে না যেতে পারি আমি 28 তারিখে ফের যাব। তিনি কিন্তু সেই দুর্যোগ অবস্থায় কিন্তু হেলিকপ্টার করে কিন্তু সেই রীতিমতো কিন্তু হাড়োয়াতে এসে পৌঁছান এবং সেখানে কিন্তু দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন না, বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে বক্তব্য রেখে কিন্তু তারা পরপরই কিন্তু হেলিকপ্টার করে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা। পাশাপাশি দেখো আজ কিন্তু বসিরহাট মহকুমার বাদুড়িয়াতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল বেলা 1টার সময়। সেখানে কিন্তু ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে এবং বেশ কিছু কর্মী সমর্থক তারা কিন্তু জমায়েত হয়েছেন। এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কি, এই দুর্যোগমত অবস্থায় আসতে পারবেন কি পারবেন না সেটা সময় বলে দেবে, সেদিকটাও আমাদের নজর থাকবে। পাশাপাশি দেখো সুন্দরবনে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক যারা ভোটে দাঁড়িয়েছেন এবং ইলেকশন নিয়ে কিন্তু তারা কিন্তু সুন্দরবনের বিস্তীর্ণ ঝড়ের এলাকায় যেসব জায়গায় সুন্দরবন মাতৃক নদী এলাকা সেখানে কিন্তু তৃণমূলে একাধিক এবং বিজেপির নেতাকর্মী সমর্থক বিভিন্ন দলের থেকে তো একাধিক লোকজন কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু সুন্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু তারা পৌঁছে গেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, সেই ছবি দেখা যাচ্ছে। কিন্তু আজ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জনসভাটা নিয়ে কি হবে সেটা কিন্তু সময় বলবে, তিনি আসতে পারবেন কিনা, দুর্যোগের পজিশন কি দাঁড়ায় সেটা বুঝে কিন্তু সেই জনসভা হবে কি হবে না সেটা কিন্তু সময় বলবে, সেদিকটাও আমাদের নজর থাকবে। সুবর্ণা, দেখো একেবারেই তুমি যেমনটা বললে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে আজকে, সেক্ষেত্রে সেটা আদতে হবে কিনা বা কি পরিস্থিতি হবে বা সেই সভা বাতিল করতে হতে পারে কিনা সেদিকে যেমন নজর থাকবে, তেমনই এই যে সময়টা এই মে মাসের সময় কিন্তু অনেক ফসল ওঠে, মাঠ থেকে অনেক ফসল ওঠে। সেক্ষেত্রে যেহেতু বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে যত বেলা এগোচ্ছে, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে? দেখো সুবর্ণা, যেটা জানি রাখি আগে থাকতে কিন্তু আমরা দেখিয়েছি চাষিরা কিন্তু ইতিমধ্যে তাদের জমির ফসল কিন্তু তারা কিন্তু ঘরে তোলার জন্য ব্যস্ত ছিল। গতকাল থেকে কিন্তু তারা কিন্তু জমির ফসল ঘরে তোলা শুরু করেছে, যেমন একদিকে ধান অন্যদিকে সবজি তারা কিন্তু ঘরে তুলে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি দেখো ক্ষতির আশঙ্কা তো অবশ্যই হবে, কারণ যেসব কাঁচামাল সবজি যেসব আমরা চাষিরা উৎপাদন করে সেই সবজির খেতে যদি জল জমে যায় সেই সবজির গোড়ায় কিন্তু পচন ধরবে, চাষিরা কিন্তু তাদের ফসলে কিন্তু অনেকটা ক্ষতি হবে বলে এমনটা অনুমান করছে। দেখো এখন কিন্তু মাঠে পাকা ধান, সেই পাকা ধানের জন্য জল জমে যায়, সেখানে কিন্তু ধানের অনেকটা ক্ষতি হতে পারে এমনটা মনে করছে চাষি মহল থেকে। পাশাপাশি দেখো তারা কিন্তু যতটা সম্ভব চেষ্টা করছে ঝড়ের আগে বা বৃষ্টির আগে যতটা ফসল ঘরে নিয়ে যাওয়া সম্ভব তারা কিন্তু তড়িঘড়ি প্রস্তুতি শুরু করেছে। সুন্দরবনের সীমান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু চাষিরা কিন্তু তাদের সবজি ফসল কিন্তু ঘরে তোলার জন্য ব্যস্ত এবং এমতো অবস্থায় কিন্তু তারা কিন্তু তাদের যে ফসল সেটা কিন্তু নিরাপদে আশ্রয়ে রাখার জন্য কিন্তু তারা কিন্তু ব্যস্ত আছেন এবং তিরপল দিয়ে পলিথিন দিয়ে তারা যে ধানের গাদা করে তারা কিন্তু ঢেকে রাখছেন যাতে ঝড় বৃষ্টি না হয়, যাতে যেন ফসলগুলো যাতে যেভাবে যেটুকু উদ্ধার করতে পারে সেটুকু যেন বহাল থাকে, সেদিকটাও চাষিরা কিন্তু নজর রাখছে। সুপর্ণা,
বেশ, তুমি সঙ্গে থাকো আমাদের, আবারও তোমার কাছে আসবো। যেমনটা জানতে পারলাম যে ঘূর্ণিঝড় রেমাল তিনি কিন্তু যত সময় এগোচ্ছে ততই কিন্তু আরো বেশি করে শক্তি সঞ্চয় করছে এবং ধেয়ে আসছে উপকূলবর্তী দিকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝোড়ো বাতাস দিচ্ছে এবং যত সময় এগোচ্ছে ততই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে পারে তার আতঙ্ক কিন্তু তাড়া করে বেড়াচ্ছে এলাকার উপকূলবর্তী এলাকার মানুষদের। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একেবারে তৎপরতা তুঙ্গে, যাতে গতবারে যে ইয়াস বা আমফানে যে প্রভাব পড়েছিল তার প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছিল যাতে পুনরাবৃত্তি না হয় বা যতটা সম্ভব সেই ক্ষয়ক্ষতি রোখা যায় তার জন্য কিন্তু একেবারে তৎপর হয়ে রয়েছে প্রশাসন। এবং বিভিন্ন জায়গায় কিন্তু শেল্টারের ব্যবস্থা করা হয়েছে, যাতে যে সমস্ত গ্রামের বাসিন্দাদের বাড়িঘর কাঁচা বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িঘর থেকে তাদেরকে নির্দিষ্ট একটি শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু একেবারে মাইকিং করে সতর্ক থাকার কথা বলা হচ্ছে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং যে সমস্ত জায়গায় মৎস্যজীবীরা তাদেরকেও কিন্তু সতর্ক করা হচ্ছে যাতে তারা ইতিমধ্যেই সেখান থেকে ফিরে আসে এবং তারা যাতে সমুদ্রে এখন না যায় সেই কারণের জন্য কিন্তু সতর্ক করা হয়েছে। মধ্যরাতেই কিন্তু আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল এবং সেই রেমালের প্রভাব কতটা পড়বে তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশাসন একেবারেই সতর্ক রয়েছে তা বলাই বাহুল্য।